নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার অধিকার নিজের কবলে আনার চেষ্টা বরাবরই দেখা গিয়েছে বিজেপির প্রচারে। এ নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে লাগাতার কাঠগড়ায় তোলে রাজ্যের যে দল, সেই তৃণমূলই এবার একই দোষে দুষ্ট। দল মত নির্বিশেষে সকলেই সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী। কার্যত এই সহজ সত্য ভুলে রাজনৈতিক মাইলেজ পেতে দল ও সরকারকে এক সুরে বেঁধে কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল। আর লোকসভা ভোটের মুখে তৃণমূলের এই প্রচারকে হাতিয়ারি করে বিরোধী সমালোচনার সুনামি রাজনীতির ময়দানের। স্বাস্থ্যসাথী কিংবা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিয়েও বসিরহাটের রেখা পাত্রের পদ্মপ্রার্থী হওয়া আদতে একরকম ভণ্ডামি। শাসক দলের এই ভোট প্রচারে নালিশ ঠুকতে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি। মুখে কুলুপ তৃণমূলের। যে টুইট ঘিরে এত হট্টগোল, যেটা তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। পোস্টে দেবাংশু লিখেছেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। এরপরেই রেখার আধার কার্ডের যাবতীয় খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন তমলুকের তৃণমূল প্রার্থী। বিষয়টি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি করে সরকারি তথ্য শাসক দলের একজন প্রার্থী পার্সোনাল এক্স হ্যান্ডেলে প্রকাশ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। আর এই স্বাস্থ্যসাথী হোক যাই হোক, তৃণমূল মনে করে কি ট্যাক্সের টাকাটা কি ওদের পার্টির টাকা নাকি, পার্টি স্কিম নাকি? আমি একটু আগে বলেছি কেজরিওয়াল 17 বার যায়নি, তার পরিণতি আমরা দেখছি। এবারে মহুয়া মৈত্রর পরিণতির জন্য ইগারলি ওয়েটিং, উই অল আর ইগারলি ওয়েটিং। তৃণমূল প্রার্থীর মন্তব্য ধরে শুভেন্দু প্রতিক্রিয়া দিলেও গুরুত্ব দিতে নারাজ বিজেপির আরেক নেতা সজল ঘোষ। হার নিশ্চিত জেনেও রাজনীতির ময়দানে টিকে থাকার কৌশল, পাল্টা মন্তব্য সজলের। ভোটে জিতবে না, তো এই ভোটে ওকে কোথাও এখন ডাকবেও না, কারণ ওকে ওর ভোটের মধ্যে থাকতে হবে। ও খালে লাইমলাইটে থাকবে কি করে? এই ভোট থেকে তো পুরো এতে চলে যাবে। ওর পেছনে আরও কিছু আছে, আহা রাহা বাহা, তারা এগিয়ে আসবে, ওইসব ভয় তো ওর আছে। সেই জন্য রোজ একটা করে খারাপ মন্তব্য করছে। দেবাংশুর পোস্ট ধরে রাজনীতির ময়দানে প্রশ্ন, বাম আমলের ভূমি সংস্কার কিংবা নিখরচায় প্রাথমিক শিক্ষা অথবা বেকার ভাতা ও কাজের বিনিময়ে খাদ্যের সুবিধা কি অন্য দলের কর্মী বা সমর্থকেরা পাননি না নেননি? রাজধর্ম বলে যে কোনো সামাজিক প্রকল্পে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারের কাছে আমজনতার জাত, ধর্ম, রং, মত দেখা বাঞ্ছনীয় নয়। উল্টে সকল নাগরিক প্রকল্পের সদ্ব্যবহার করছে কিনা সেটা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম কর্তব্য। এক সরকার যায়, এক সরকার আসে, কিন্তু প্রতি সরকারের কাছেই সাধারণ মানুষ তার জীবন সুরক্ষা দাবি করে। সেই দাবি মেনে কে কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক সমালোচক হলেও কেন শাসক চালিত সরকারি উন্নয়নের স্বাদ পাবে, সেই প্রশ্ন তোলা শুধু অবান্তর নয়, রাজধর্ম বিরোধীও বটে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ভাইয়ের স্বাস্থ্যসাথী কার্ড সরানো নিয়েও একসময় হইচই হয়েছিল। কালনার এক ব্লক স্তরের নেতার বাড়িতে কেন উজ্জ্বলার সিলিন্ডার ঢোকে, সে নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছিল বিজেপি। কার্যত এসবকে সস্তা রাজনীতি বলছেন রাজনৈতিক কারবারিদের একাংশ। গণতান্ত্রিক পরিকাঠামোয় কেন্দ্র ও রাজ্য অঙ্গাঙ্গিকভাবে সম্পৃক্ত। পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতেই জনস্বার্থে বিভিন্ন সামাজিক প্রকল্প চলে। মানুষেরই ভোটে কেন্দ্র ও রাজ্যের সরকার নির্বাচিত হয়। সেখানে রং ধর্ম দেখে ভোক্তা বাছাই সমর্থন করে না গণতন্ত্র। সামাজিক প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের অংশীদার হওয়া সত্ত্বেও কেন রাজ্যের দেওয়া নাম চলবে না? এই প্রশ্ন তোলে যারা, তারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের নিরিখে রেখা পাত্রের পরিবারকে ব্যঙ্গ করে? ভোটের মুখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে। আসছি পরের খবরে, তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
বাঙালি শুধু সিগারেট আর মদে ডুবে থাকে, এই কথা বলে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। একটি পডকাস্ট চ্যানেলে তিনি বাঙালিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বাঙালি সিগারেট ফুঁকে মদ খেয়ে নিজেদের আঁতেল ভাবে, কিন্তু কাজের ক্ষেত্রে বাঙালিরা দৈন্যে ডুবে আছে। আর কি বললেন প্রধানমন্ত্রীর এই বাঙালি উপদেষ্টা? বাঙালিদের নিয়ে তার মন্তব্য, কোথাও বসে ধূমপান করা কিংবা মদের গ্লাসে চুমুক দেওয়াটা যদি আপনার কাজ হয় এবং নিজে কোনো কিছু না করে বাকি দুনিয়ার বিষয়ে জ্ঞান দেওয়াটাই যদি আপনার কাজ হয়, মৃণাল সেনের সিনেমা যদি আপনার সমাজের আকাঙ্ক্ষায় পরিণত হয়, সেটা নিয়ে আপনি অভিযোগ করতে আসবেন না। Even more important than that was a poverty of aspiration. If your society aspires that the highest form of life is a union leader or an adda intellectual, what in Kolkata is called an atel, and that is your aspiration, that you are sitting around smoking and having sipping your old monk and passing judgment on the rest of the world rather than doing anything. And smoking throughout the day. You can smoke. I personally have no problem with either of them, your health. But point of the matter, that is the aspiration of the society. If Mrinal Sen movies are the aspiration of your society, then do not complain that is what you get. প্রধানমন্ত্রীর বাঙালি অর্থনৈতিক উপদেষ্টার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে। ভোটের মুখে বিজেপি বিরোধী দলগুলি একটা মারাত্মক অস্ত্র হাতে পেয়ে গিয়েছে। শিল্পী সাহিত্যিকরা এর প্রতিবাদে গর্জে উঠেছেন। একমাত্র ব্যতিক্রম বিজেপি। তারা সঞ্জীব সান্যালের পাশে দাঁড়িয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষ যথারীতি মুখ খুলেছেন। তাতেও যথেষ্ট বিতর্কের উপাদান রয়ে গিয়েছে। তাঁর মতে বাঙালিরাই এর জন্য দায়ী। বাইরের লোক বললে গায়ে লাগে। বাংলায় যে রাজনীতি চলছে, যে দুর্নীতি চলছে, এরপর বাঙালি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে? দিলীপ বলেন, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাঙালির ইমেজ তো বাঙালি খারাপ করেছে। আমার মনে হয় এর জন্য বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে, কিন্তু সেন্টিমেন্টের একটা কারণও থাকতে পারে। বাঙালির যে রাজনীতি চলছে, বাঙালির যে দুর্নীতি চলছে, এরপরে কি বাঙালি উচ্চাকাঙ্ক্ষী বা বড় চিন্তাভাবনা কাজ করছে কেউ বলবে? যাই হোক, বিভিন্ন লোক তার মতামত জানাবেন, অবশ্যই জানানো উচিত। এটা ঠিক যে কাউকে ছোট করার দরকার নেই। না, মদ সিগারেট কে খায় না? নাকি বাঙালিরা খায় না? বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পাশে দাঁড়ালেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাকে বাংলার কলঙ্ক বলে কটাক্ষ করেছেন। তিনি সঞ্জীব সান্যালের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পদবি দেখে তো মনে হচ্ছে আপনিও বাঙালি। আপনি বাঙালির জন্য কি করেছেন? এর থেকে অপমানের কর আর কোনো বক্তব্য হতে পারে না। টাইটেলটা শুনে মনে হচ্ছে তিনি নিজেও বাঙালি হয়তো, তাই প্রথমে বলবো উনি নিজে বাংলার কলঙ্ক। আপনি বাংলার জন্য কি অবদান রেখেছেন বলুন? একজন বাঙালি হিসেবে এত বড় পদে গিয়ে আপনি বাংলাকে অপমান করা, বাংলাকে কলঙ্কিত করা, বাংলাকে ছোট করার যে রুচি মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়েছে, এটা বাঙালির সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। তাই আপনার এই বক্তব্যকে খণ্ডন করার পাশাপাশি আপনার এই মানসিকতাকে আমি নিন্দা করছি। প্রধানমন্ত্রীর বাঙালি উপদেষ্টাকে কড়া বাক্যবাণে বিঁধেছে বাংলার শাসক দল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, কে এই সঞ্জীব সান্যাল? বাংলাকে অপমান করার অধিকার আপনাকে কে দিল? তিনি ওই আমলাকে বহিরাগত জমিদারদের দালাল বলতেও দ্বিধা করেননি। কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন, বাঙালির উচ্চাসা হলেও বাংলার মেয়ে একদিন দেশ শাসন করবে। আর কি বললেন কুণাল, আসুন দেখে নিন। বাংলার অপমান করেছেন সঞ্জীব সান্যাল নামে ওই ভদ্রলোক। বাংলার মেধা সম্পদ, বাংলার শিক্ষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, বাঙালির যে সত্তা, কতজন নোবেল জয়ী বাংলা থেকে গেছেন জানেন? এরা ভারতবর্ষ পথ দেখিয়েছে। বাংলা আজ যা ভাবে, গোটা ভারতবর্ষ আগামীকাল তাই ভাবে। এটা প্রবাদ। আর উচ্চাসা, আরে দিলীপ বাবু, আমরা তো
উচ্চাশায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেখে নিয়েছি, আর উচ্চাশা আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে। যে বাঙালি হেলায় লঙ্কা জয় করেছে, গিরিলঙ্ঘন করেছে, যে বাঙালির বিশ্বজোড়া খ্যাতি শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য, সেই বাঙালির অপমান মানতে রাজি নয় আম বাঙালি। এই প্রতিধ্বনি শোনা গিয়েছে বাংলার রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের গলায়। ব্যতিক্রম শুধু বিজেপি। সাধে কি বাংলার শাসক দল বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে? একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। হাতে না মারলে ভাতে মারো, শত্রু নিধনে বাংলার প্রাচীন প্রবাদ। অষ্টাদশ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে কি সেই কৌশলে খতম করতে চায় বিজেপি? ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে, শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। এই সময় আয়কর দপ্তর থেকে কংগ্রেসকে বকেয়া কর ও জরিমানা বাবদ 1,700 কোটি টাকা চেয়ে নোটিশ পাঠিয়েছে। একে ভাতে মারা ছাড়া আর কি বা বলা যায়? 2014 সালে গুজরাতের মসনদ থেকে দিল্লি অভিমুখে যাত্রার প্রাক্কালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর দাস মোদী হুঙ্কার দিয়েছিলেন কংগ্রেস মুক্ত ভারত। গত এক দশক বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির সরকার চালালেও 138 বছরের এই দলটিকে দেশছাড়া করার স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে মোদীর। তাই আর তর সইছে না, এবার পণ কিছুতেই কংগ্রেসকে আর ভোটে লড়তে দেওয়া যাবে না। ইডি, সিবিআই, আয়কর এই ত্রিশূল বিধে বিরোধীদের শায়েস্তা করার প্রবণতা মোদি জামানায় সুলভ। একদা অরুণ জেটলি বিরোধী আসনে বসে কর সন্ত্রাসের কথা বলেছিলেন। অনুষঙ্গ ভিন্ন হলেও এবার প্রয়াত জেটলির বুলি শোনা গেল কংগ্রেসের গলায়। बीजेपी के नेता अरुण जेटली ने पार्लियामेंट में इस्तेमाल किया था, और ये कर आतंकवाद के हमले जो हो रहे हैं, जो टैक्स टेररिज्म अटैक हो रहा है कांग्रेस पार्टी पर, but the political economy of the 20% is that this income tax order was fundamentally rooted in a desire to cripple the Congress party financially and to make the 2024 election unfree and unfair. That is the strategy of the BJP. আর্থিক দিক থেকে কংগ্রেসকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এমনটাই মনে করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। খুব সুকৌশলে নির্বাচন প্রক্রিয়াকে বিধ্বংস্ত দেখিয়ে ইলেকশন কমিশন এবং মডেল কোড অফ কন্ডাক্টকে বিধ্বংস্ত দেখিয়ে মোদি এবং তার সরকার মানুষকে প্রভাবিত করবার এই প্রচেষ্টা করছে। তা মোদির ত্রিশূলের 3টে ফলা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। অধীরবাবুর এই আশঙ্কা অমূলক নয়। অধীর শুধু প্রদেশের সভাপতি নন, বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থীও বটে। ভোটের রাজ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচনী খরচ জোগানোর ব্যাপারে অধীরের মুখ চেয়ে বসে থাকবেন তারা। দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, এবার 1700 কোটি টাকা জরিমানার নোটিশ। মাথায় হাত কংগ্রেস নেতাদের। পলিটিক্স আজ এখানেই শেষ করছি। কলকাতা টিভির নতুন এই সম্পাদকীয় অনুষ্ঠান দেখুন সোম থেকে শুক্র রাত 9:30 শুভরাত্রি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।